নমস্কার, কেমন আছেন সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। তো এটা জানো তো 2-1 দিন আগেকার ভিডিও, প্রায় ওই ধরো রবিবারের ভিডিও এটা। তো আমার পোস্ট করতে একটুখানি লেট হচ্ছে, কারণ ভিডিওটা ঠিক এডিট করে উঠতে পারছিলাম না। 2 দিন ভীষণ সমস্যায় ছিলাম, ওই জন্য তোমাদের সঙ্গে না কোনো ভিডিও আমি শেয়ার করতে পারিনি। তো দেখো, সকাল সকাল উঠে আমি সমস্ত বাসি কাজ ছেড়ে নিয়েছি, স্নান করে পুজো দিয়ে একদম তোমাদের সঙ্গে দেখা হচ্ছে একদম রান্নাঘরে। সকাল সকাল তোমার দাদাভাই বাজারে চলে গিয়েছিল, সেখান থেকে নিয়ে এসছে এই যে দেখো রুই মাছ নিয়ে এসছে, একটা গোটা রুই মাছ। তো ওদিকে ভাতটা বসিয়ে দিয়েছি, আর এদিকে মাছগুলোকেও ভালো করে ধুয়ে মাখিয়ে নিয়ে এই যে এখন ভেজে নেব। আর আজকে না ভীষণ গরম পড়েছে জানো তো। গরমের মধ্যে বেশি কিছু রান্না করব না, ভাবছি একদম অল্প কিছু রান্না করব, কারণ গরমের মধ্যে না এই রান্নাঘরে থাকাটা ভীষণ দায়ী হয়ে ওঠে জানো তো। এত ঘেমে নিয়ে এক হয়ে যাচ্ছি, তবুও কি বলবো, ওই যে গৃহবধূ, কাজগুলো তো আমাদেরই করতে হবে। তো দেখো মাছগুলো এখন একে একে ভেজে নেব। আর আজকে ছেলের স্কুলও নেই, ছেলের স্কুল আজকে বন্ধ রয়েছে, তো সেই জন্য অতটা তাড়াও নেই, ওই জন্য না একটু লেট করেও উঠেছি। ওই জন্য সকাল থেকে তোমাদের সঙ্গে আমি ভিডিওটা ঠিক শেয়ার করতে পারিনি। ওই জন্য ভাবলাম রান্নাঘর থেকে একেবারে ভিডিওটা শুরু করব। আর তোমরা তো জানোই একটা ভিডিওকে শ্যুট করে এডিট করতে কতটা পরিশ্রম লাগে। তো সেই জন্য আমি গত 2 দিন তোমাদের সঙ্গে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি। তো এই যে আজকে ভিডিওটা এডিট করতে বসেছি। তো মাছগুলো ভেজে নিয়েছি, ভেজে নিয়ে ওই তেলেই না পটলগুলো ভেজে নিয়েছি। কারণ কি বলো তো, পটল ভাজতে দেখবে, আর আমরা তো তোমরা জানোই যে আমরা অনেকগুলো মানুষ, পটল ভাজতে কিন্তু অনেকটাই তেল লাগে। তো আমি ভাবলাম যে মাছগুলো যখন ভেজে তেলটা রয়েই গেছে, সেই তেলেই পটলগুলো ভেজে নিই, তাহলে আর অত তেল লাগবে না। তো এই যে পটলগুলো দেখো আমার ভাজাও হয়ে গেছে। পটলগুলো না ছোটো ছোটো জানো তো, ভীষণ সুন্দর। তো পটলগুলো ভেজে তারপরে কিছুটা তেল উঠিয়ে রেখেছি ওই যে দেখো বাটিতে, আর কিছুটা তেলে এই যে মাছের ঝোল করব পাতলা করে, জিরা আদা আর লঙ্কা বাটা দিয়ে সেই ঝোলটায় আমি বসিয়ে দিয়েছি। এখানে ঝিঙা আলু আর ডাঁটা দিয়েছি, সেগুলোকে ভালো করে এখন ভেজে নেব, আর ওদিকে মশলাটাও করে নেব। তো তোমরা তো দেখলে এই ভাতের হাঁড়িটা আমি বসিয়ে দিলাম। তো এই যে এখন চালটা ধুয়ে নিচ্ছি, চালটা ধুয়ে নিয়ে ভাতটাকে বসিয়ে দেব। আর কি বলো তো, আমরা যারা গৃহবধূরা রয়েছি না, সংসারের প্রতি আমাদের একটা অগাধ মায়া আছে জানো তো। সেই মায়ায় আমরা এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই যে নিজেদেরকে সেই মায়া থেকে আর সরাতে পারি না। সেই কোনো সময় হয় মানুষের কথার আঘাতে যে সব ছেড়ে ছুড়ে পালিয়ে যায় কোথাও, কিন্তু আমার মনে হয় আমি যদি চলে যাই আমার সংসারটা তো পড়ে থাকবে, তাই না? সেই মায়ায় আমরা এমন আষ্টে পৃষ্ঠে জড়িয়ে যাই, সেই মায়া থেকে আমরা কিছুতেই বেরোতে পারি না। মানুষের শত আঘাত, শত কথা সব শুনেও আমরা কিন্তু জীবনটা অনায়াসেই কাটিয়ে দিতে পারি। আর একটা কথা আমি খুব ভালো করে বুঝে গেছি জানো তো, এই কয়েকটা বছরে এই সংসার জীবনে এসে, যে তুমি মানুষের জন্য যতই করো না কেন, তুমি তোমার প্রাণটা পাত করে দিলেও তারা কিন্তু তোমার সেই সমস্ত ভালোবাসা, সমস্ত করাটা সব কিছু ভুলে গিয়ে তারা কিন্তু তোমাকেই কষ্ট দিতে আসবে, তোমার মনেই কষ্ট দিতে আসবে জানো তো। ওই জন্য আমি এখন ভেবে নিয়েছি আমার সংসার যেখানে শুধুমাত্র আমি, আমার স্বামী আর আমার সন্তান, হ্যাঁ আমি সেটাই বলছি, কারণ আমি সংসার করতে গিয়ে বুঝেছি যে সবাই সংসারের মধ্যে পড়ে না। কারণ আমি সংসারের মধ্যে থেকে আমি সবার কথা ভাবলেও কেউ যখন দেখছি আমার কথা ভাবছে না, তখন আমারটা নিজেকেই ভাবতে হবে, তাই না? তো সেই জন্য এখন আমি চাই যে আমাদের এই 3 জনের, আমার এই সংসারের মধ্যে আর কেউ না আসুক, আমার আর কাউকে দরকার নেই। কারণ আমি প্রত্যেকটা মানুষের পাশে থেকে বুঝেছি তারা শুধু দরকারের সময়টাই তোমাকে ভালোবাসবে, তারপরে যখন দরকারটা মিটে যাবে বা সমস্যাটা তাদের মিটে যাবে, তারপরে কিন্তু তারা তোমাকে ছুঁড়ে ফেলে দেবে।
তখন যে কষ্টটা সেটা সহ্য করা কিন্তু ভীষণ কষ্টকর, জানো তো। এই জিনিসটাই কিন্তু আমার সঙ্গে ঘটেছে। আমি মানুষের জন্য অনেক করেছি, এই সংসারের জন্য অনেক কিছু করেছি, কিন্তু তার প্রতিদানে একটু ভালোবাসা ছাড়া আমরা মেয়েরা কিন্তু আর কিছুই চাই না। বাবা মার বাড়ি থেকে এসে একটা মেয়ে শ্বশুর বাড়িতে শুধুমাত্র চায় একটু ভালোবাসা, একটু যত্ন, একটু আদর। সেই জিনিসটাই যদি তুমি অর্জন করতে না পারো, তোমার ক্ষমতা রয়েছে, কিন্তু তুমি যাদের থেকে এইটা আশা করছো তারা তার যোগ্যই না, মানে এই আশা করাটারও যোগ্য না। তো সেটাই আমি বুঝে গেছি, ওই জন্য আমি কারো কাছে আর কিছু আশা করি না, জানো তো। হ্যাঁ, মানুষ আমাকে খারাপ বলছে, বলুক না, আমার তাতে কোনো যায় আসে না। কারণ আমি মুখের ওপর মুখের কথাটা বলতে শিখে গেছি, সেই জন্য আমি এখন মানুষটা, জানো তো, খারাপ হয়ে গেছি। যখন মুখটা বুজে থাকতাম তখন আমি খুব ভালো ছিলাম। ওই জন্য এখন যখন মুখের ওপর কথাগুলো জবাব দিতে শিখে গেছি, জবাব দিয়ে করতে আমি আর চাই না, কোনো রকম কোনো প্রশ্নের জবাব দিয়ে আমি আর করতে চাই না, উল্টে তাদের প্রশ্নেরই আমি জবাব দিতে শিখে গেছি, তখন থেকেই কিন্তু আমি তাদের কাছে খারাপ হয়ে গেছি। তো আমি খারাপ হয়েই থাকতে চাই, আর কোনো রকম ভালো মানুষই বা কোনোটাই আমি তাদের কাছ থেকে আশা করি না। ওই জন্য আমি তাদের থেকে এখন অনেকটা দূরে থাকতে চাই, যতটা দূরে গেলে তারা আমার থেকে প্রায় অনেকটা দূরে থাকবে, তাদের কোনো কথা আমার কানে আসবে না। তো যাই হোক বন্ধুরা, অনেকগুলো কথাই বলে ফেললাম, আর কথা বলতে বলতে দেখো সমস্ত রান্নাবাড়ি সারা হয়ে গিয়েছিলো। তারপরে দুপুরের পরে একটুখানি আম খেয়েছিলাম, তারপরে একটুখানি ঘুমিয়েছিলাম। ভীষণ গরম, তার মধ্যে তো ঘুম আসে না। তো যাই হোক, এখন যেহেতু এসিটা নিয়েছি, তো এখন একটু হলেও শান্তিতে কিন্তু ঘুমোতে পারছি, জানো তো। তো মানুষের তো সবথেকে মানে শান্তির জিনিস হচ্ছে ঘুম, সেটাই যদি ঠিক মতো না হয় শরীরটা কিভাবে চলবে বলো। তো যাই হোক, তারপরে শুয়ে তারপরে দেখলেই তোমরা, ছাদে জামা কাপড়গুলো তুলতে গিয়েছিলাম, জামা কাপড়গুলো তুলে একটুখানি হাঁটাচলা করছিলাম। মনটা ভীষণ খারাপ, জানো তো। তো যাই হোক, মনটা ভালো করতেই তোমাদের দাদাভাই বললো চলো, মন খারাপ করে থাকতে হবে না, আমরা একটু ঘুরে আসি। তো এই যে আমরা চলে গেছিলাম, আমাদের বাড়ি থেকে প্রায় 10 মিনিট মতো লাগে কালীকুণ্ডী ধাম বলে একটা মন্দিরের মতো জায়গা, যেখানে রাধাকৃষ্ণ থেকে মা কালী থেকে শুরু করে শিব ঠাকুর সমস্ত দেবতাই কিন্তু রয়েছে। আর সত্যি কথা বলতে ভীষণ সুন্দর জায়গাটা। দেখো, তোমাদেরকে আমি দেখাচ্ছি, যতটুকু যা পেরেছি ততটুকু ভিডিও করে নিয়ে এসেছি। মানে গেলে পরে পুরো মন শান্তি হয়ে যায়, জানো তো। তো সেখানে বেশ কিছুটা সময় কাটিয়ে চলে এসেছিলাম। এই যে দেখো, এটাও কিন্তু আমাদের এখানেই একটা মহেন্দ্রগঞ্জের নাট মন্দির বলে। এই জায়গাটাও ভীষণ সুন্দর। আসলে কি বলতো, ভগবান সুন্দরই হয়, ভগবানের কাছে গেলেই সব সময় মনটা ভীষণ ভালো হয়ে যায়। তো সেখান থেকেই চলে গেছিলাম আমরা এই যে একটুখানি সন্ধ্যাবেলা খাওয়া দাওয়া করতে বৈঠকখানাতে। তো ওখানে গিয়ে আমরা নিয়েছিলাম এই যে পনির পাকোড়া নিয়েছিলাম, আর নিয়েছিলাম একটা নতুন জিনিস, জানো তো, চিকেন ভাপা উইথ ব্রেড। ভীষণ ভালো ছিল খেতে, আমি কোনোদিন খাইনি, ফার্স্ট টাইম খেলাম। তো তারপরে এই যে চলে এসেছি বাড়িতে। বাড়িতে এসে ছেলেকে পড়তে পাঠিয়ে দিয়েছি, ওর একটু পড়া ছিল, তো ওই জন্য ওকে পড়তে পাঠিয়ে দিয়ে তারপরে যে জামা কাপড়গুলো যেগুলো আমি বিকেলে তুলে নিয়ে এসেছিলাম, সেগুলো তো আর তখন ভাঁজ করা হয়নি, কারণ তখন এক জায়গায় যাব। তাছাড়া কিন্তু আমি সবসময় মানে তখনই এনে ভাঁজ করে রেখে দিই, না হলে না অনেকটা মানে কি বলবো, অগোছালো হয়ে থাকে ঘরটা, জানো তো। আর কতগুলো জামা কাপড় বলো। তো এই যে আর ছেলের তো স্কুলে এই কদিন ছিল, তো সেই জন্য জামা কাপড়গুলো ধুয়ে দিয়েছি। কদিন পর তো মঙ্গলবার থেকে আবার স্কুল যাবে, তো সেই দিনে সমস্ত জামা কাপড় এই যে এখানে এখন ভাঁজ করে নিচ্ছি। আজকে কিন্তু আমি তোমাদের সঙ্গে সেরকম করে কোনো ভিডিও শেয়ার করতে পারিনি, মানে শ্যুট করতে পারিনি। যতটা যে পেরেছি ততটাই তোমাদের সঙ্গে শেয়ার করলাম। জামা কাপড়গুলো ভাঁজ করে দিলেই কিন্তু আমার হয়ে যাবে। আর কি বলো তো, আজকে ঘুরে এসে জানো তো মনটা ভীষণ ভালো লাগছিলো। তো তোমাদের দাদাভাইকে তার জন্য অনেক অনেক থ্যাংক ইউ জানালাম, যে মনটা ভীষণ খারাপ ছিল, তুমি আমাকে ঘুরতে নিয়ে গিয়ে মনটা কিন্তু আমার একদম ভালো করে দিলে। তো তারপরে এই যে জামা কাপড়গুলো এখন ভাঁজ করে, আর কি বলতো, অনেকগুলো নাইটি ধুয়ে দিয়েছিলাম। এই যে ওই যেমন ভাঁজতে দেখো এদিকে দৌড়াদৌড়ি করছে। আর এই যে তোমার দাদা ভাইয়ের এই যে জ্যাকেটটা বের করেছি, ওর বন্ধুদের সঙ্গে না ওর দার্জিলিং যাওয়ার কথা হচ্ছে, জানো তো। এই জন্য মনটা একটু খারাপ, কারণ বাড়িতে তো তোমার দাদা ভাই আপন, সে যদি না থাকে আমার ভীষণ খারাপ লাগে। তো তারও তো একটা মানে খুব একটা বন্ধুদের সঙ্গে তোমাদের দাদা ভাই বেরোয় না, তো এবার যেতে চাইছে, দেখা যাক যেতে পারে কি না। তো যাই হোক, এই যে দেখো সমস্ত জামা কাপড় গুছিয়ে নিয়েছি, আর এই যে বিছানা চাদরটাও এখন গুছিয়ে রেখে দেবো। তো আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে আবার পরবর্তী ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত তোমরা সবাই খুব ভালো থেকো, টাটা।